রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যে সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং সবথেকে বড় কথা ঐতিহাসিকভাবে যা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ঘটেনি, তা হলো 92% ভোটার শতাংশ ছিল, ভোট করার শতাংশ ভোট 92%, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু কোনোদিন ঘটেনি। যেটা কিন্তু আমি প্রথমবার দেখলাম পশ্চিমবঙ্গে বেশ শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা দেখে কিন্তু আনন্দ হওয়া উচিত, কারণ বাইরের অন্যান্য রাজ্যে কিন্তু সেভাবে কোনো হাঙ্গামা টাঙ্গামা হয় না যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে। কিন্তু এই প্রথমবার দেখলাম যে পশ্চিমবঙ্গে শান্ত ভোট হলো। তারপর কালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তার লাস্ট প্রচার ছাড়লেন, এবং এই প্রচারে এসে তিনি যে কাজগুলো করেছেন এবং প্রচারে এত ভিড় হয়েছে, সেই ভিড় দেখে আমার মনে হচ্ছিল কোথাও না কোথাও দুর্গা পুজোর কথা আমার মনে আসছিল। এবং তিনি যে প্রচারটা করলেন, গতকাল আমি দেখছিলাম তিনি র্যালি করেছিলেন এবং একটা সভাও করেছিলেন কাকিনাড়াতে। এবং তারপরে বিকেল 5টার সময় তিনি যে কাজটি করেছেন, সেটি দেখে আমার মন অন্তর থেকে ভাই নেচে উঠেছে। এবং আমি শোনাবো তিনি কি করেছেন। তিনি সম্পূর্ণ বাংলা ভাষায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। যদিও এটি এআই জেনারেট, তবুও আমি শোনাবো, কারণ লেখা তো তারই, তবুও আমি শোনাবো। এবং আরেকটা জিনিস শোনাবো যে কাদের তিনি বিরোধী। ওই যে অনেকে আছে যে বিজেপি যদি চলে আসে তাহলে এই ধর্মের লোক থাকতে পারবে না, এই ধর্মের লোক থাকতে পারবে না, সমস্ত কিছু কিন্তু আপনাদের শোনাবো। তো দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বাংলা ভাষায় তিনি কি বলেছেন সেটা আগে শুনুন, তারপর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, যদিও এআই জেনারেট। পশ্চিমবঙ্গের আমার সকল প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। গণতন্ত্রের প্রত্যেকটি উৎসব অত্যন্ত পবিত্র হয়ে থাকে। আমারও বাংলার এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। বিগত কিছুদিন ধরে আমাকে আপনাদের সকলের সামনে বেঙ্গলের উন্নয়নের বিষয়ে, বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে, বাংলার যুব প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বিজেপির যে রোডম্যাপটি রয়েছে, সেই রোডম্যাপকে রেখাঙ্কিত করার, আপনাদের সকলের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আজ সন্ধ্যা 5টার সময় নির্বাচনী প্রচার শেষ হতে চলেছে। এই নির্বাচনের আমার শেষ র্যালিটিও এইমাত্র শেষ হয়ে গেছে। আমি এখন এই পত্রটির মাধ্যমে বাংলার আমার প্রত্যেক পরিবারের সদস্যকে কৃতজ্ঞতা তো প্রকাশ করতে চাইছি, কিন্তু আমার নিজের মনের ভাবও ব্যক্ত করছি। বন্ধুগণ, এই নির্বাচনী প্রক্রিয়ার সময় আমি বাংলায় এক অন্য ধরনের শক্তির অনুভূতি লাভ করেছি। এতটা গরম থাকা সত্ত্বেও, এতগুলি র্যালি করার পরেও আমার বাংলার এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি। এই সমস্ত র্যালি, এই সমস্ত রোড শো আমি অনুভব করতাম যেন আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মা কালীর ভক্তদের মধ্যে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজেও আমাকে ক্রমাগত নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন। যখন জানুয়ারি 2024-এ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল, তার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে 11 দিন ধরে একটি অনুষ্ঠান করেছিলাম, ব্রত পালন করেছিলাম। আমার এমনটা অনুভব হয় যে সেই সময় প্রভু শ্রী রামচন্দ্র আমাকে অসীম শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। এই নির্বাচনেও আমার সেই একই অনুভূতি হয়েছে, যেমনটা কোনো দেবী দেবতার মন্দিরে দর্শনের সময় হয়ে থাকে।
ঈশ্বররূপী জনগণ জনার্দনের দর্শন পেয়ে আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে বন্ধুগণ। বাংলার সমস্ত র্যালিতে এবং রোড শোতে আমি এত বেশি আন্তরিকতায় ভরা বার্তা আর ছবি পেয়েছি যে আমি সেগুলোকে কোনো দিনও ভুলতে পারবো না। র্যালি এবং রোড শো শেষ হওয়ার পর যখনই প্রথম সুযোগ পাই, আমি রাত্রে খুব নিশ্চিন্ত মনে সেই ছবিগুলোকে দেখি, আপনার ভালোবাসায় ভরা বার্তাগুলো, আপনার পাঠানো চিঠিগুলো পড়ি আর নিজের উত্তরও লিখিয়ে নিই। সে যুবক যুবতীরাই হোক, বোনেরা হোক বা মেয়েরা হোক, গুরুজনেরা হোক, প্রত্যেক বয়স গোষ্ঠীর বন্ধুগণ, আপনাদের মধ্যে স্নেহের যে ভাবটি প্রকাশ পায়, যা আমি দেখি, অনুভব করি, আমি আজ বলতে চাই এই আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ আমার জীবনের আসল মূলধন। বন্ধুগণ, এই নির্বাচনের সময় আমি এটাও দেখেছি যে বাংলার যুব সমাজই হোক বা মহিলারা হোক, কৃষক হোক বা শ্রমিক হোক, প্রত্যেকেই বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, এক উন্নত বা বিকশিত বাংলার জন্য কতটা অধীর, কতটা আতুর। বাংলার যুব সমাজ এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উন্মুক্ত প্রাঙ্গণ চায়। আমাদের বেঙ্গলের কন্যারা, তারা মুক্ত আকাশ চায় এবং তারা সুরক্ষা চায়। বাংলার প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি পরিবার একটি মাত্র সংকল্পের সাথে এগিয়ে চলেছে, আর সেই সংকল্পটি হলো এখন পরিবর্তন করেই ছাড়তে হবে। এই পরিবর্তন এখন বাংলার জনসাধারণের সংকল্প হয়ে উঠেছে। সাধারণ মানুষ এটাই বলছে। অনেক ভয় দেখিয়েছেন, অনেক হয়েছে, এখন আর ভয় নয়, এখন ভরসা চাই, এখন ভারতীয় জনতা পার্টিকে চাই। বন্ধুগণ, বেঙ্গলের সেবা করা, বাংলাকে সুরক্ষিত রাখা, এটা আমার পরম দায়িত্ব। বাংলার সামনে উপস্থিত হওয়া প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করা, এটা আমার ভাগ্যের মধ্যেও আছে এবং এটা আমার দায়িত্বও বটে। আমি আমার এই গুরু দায়িত্ব থেকে কখনোই পিছু হটব না। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার যে উৎসব, তা আমরা সবাই মিলে পালন করব। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়, আমি আপনাদের সকলের ভেতরে এই বিশ্বাসকে অনুভব করেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম দফার যে ভোটদান হয়েছে তা ইতিহাস রচনা করেছে। এখন আপনাদের দায়িত্ব হলো যে আগামী 29শে এপ্রিল আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের এই পবিত্র মন্দিরে বিজয়ের পতাকা ওড়ানোর আপনাদের কাছে এক অসাধারণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে বাংলাকে উন্নত করে গড়ে তুলব, আর এটাই হলো মোদির গ্যারান্টি। ব্যাস, আজকের জন্য এটুকুই। আপনাদের একান্ত আপন সেবক নরেন্দ্র মোদি।
আপনারা শুনলেন কার্যত যে কত সুন্দর বাংলা বলছে। আমি আবারও বলছি, যদিও এই ভয়েসটি হচ্ছে এআই জেনারেট, নিচে কিন্তু লেখা রয়েছে, আপনারা দেখলেন যে এআই জেনারেট, কিন্তু লেখাগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর। এবং আপনারা এই লক্ষ্য করে দেখেন যে এই যে গরম পড়েছে, সত্যি করে গরম কিন্তু প্রচুর পড়েছে, কিন্তু এই গরমের মধ্যেও তিনি আসছেন পশ্চিমবঙ্গে। তাহলে কতটা জরুরি এই পশ্চিমবঙ্গ কার্যত জেতা। আমি অনেকদিন আগে থেকে বলছি যে এটা জেতা উচিত। আমি অনেকদিন আগে থেকে বলছি যে এটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে ঠিক আস্তে আস্তে, তাই জেতা উচিত। এবং তিনি এই জেতার সঙ্গে তার কষ্টের কথা কিন্তু তুলনা করলো না। তিনি এই যে আসছেন এত কষ্ট করে রোদের মধ্যে, তিনি এটার সঙ্গে কিসের তুলনা করলেন? তীর্থযাত্রার তুলনা করলেন। যে তিনি মনে হচ্ছে তিনি কষ্ট পাচ্ছেন না, তিনি মনে হচ্ছেন তিনি তীর্থযাত্রা করতে এসেছেন পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। তিনি এটাকে তীর্থযাত্রার সঙ্গে তুলনা করছেন, মানে ভাবুন। আর আমিও মাঝে মাঝে ভাবি যে মাননীয় প্রধানমন্ত্রী এত বয়স হয়ে গেছে, তবুও তিনি এতবার করে আসছেন। হয়তো অনেকে অনেক কিছু মানে নেগেটিভ চিন্তা ভাবনাও ঢুকাতে পারেন আপনারা, কিন্তু ভেবে দেখুন এই বয়সে পশ্চিমবঙ্গে আসছেন, কখনো বা উড়ে, কখনো বা চলে যাচ্ছেন আসামে, কখনো চলে যাচ্ছে আসাম থেকে কোথায় তামিলনাড়ু, মানে অসম্ভব ব্যাপার কিন্তু। এবং সেখানের ইতিহাস নিয়ে কথা বলা, ভাবতে পারছেন সেখানের ইতিহাস নিয়ে কথা বলা, যদিও তার এই সমস্ত হিস্ট্রিক্যাল যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস যদিও তার কালেক্ট করার জন্য তার লোক আছে, তবুও ঘন্টার উপর ঘন্টা দাঁড়িয়ে মঞ্চে কথা বলা, এটা কিন্তু চারটিখানি কথা নয় এই বয়সে এসে, এটা কিন্তু ভাবার বিষয় আছে। আমি তো মনে করি তিনি হচ্ছে মানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যে প্রতিটা রাজ্যে গিয়ে ভাষণ দেয়। এটা কিন্তু একটা ভালো দিক, অনেকে নেগেটিভ দিক দিয়ে নিতে পারেন, কিন্তু আপনারা একটু কল্পনা করুন যে এই বয়সে এসে ঘন্টার উপর ঘন্টা তিনি প্রচার করছেন এই রোদে গরমে, এবং সেই প্রচারটাকে কিসের সঙ্গে তুলনা করছেন? তীর্থযাত্রার সঙ্গে। তার মনে কোনো কষ্ট নেই, তার মনে কোনো গ্লানি নেই, তিনি তুলনা করছেন তীর্থযাত্রার সঙ্গে। মানে আমি তো অবাক হয়ে যাই এই মানুষটাকে দেখার পর, আমি অবাক হয়ে যাই যে কি করে সম্ভব। এবং স্বাভাবিকভাবেই আপনারা আরও ভিড় দেখলেন, ভিড়টা দেখে কি মনে হচ্ছে না, আমি প্রথমে যেটা বলেছিলাম যে দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে। দুর্গাপুজোর কিন্তু এরকমই ভিড় হয়, আপনারা একটু খেয়াল করে দেখবেন, সেরকমই কি ভিড় হয়নি? ততটাই কিন্তু ভিড় হয়েছে কার্যত। এবং আমি যে কথা বলছিলাম যে কারা তাদের শত্রু, কোনো ধর্মের মানুষ তাদের শত্রু নয়, তাদের শত্রু হচ্ছে যারা অবৈধ নাগরিক, যারা তার কেটে বর্ডার কেটে পশ্চিমবঙ্গে ঢুকেছে, ভারতবর্ষে ঢুকেছে, তারা হচ্ছে তাদের শত্রু। এটা আমি তো মনে করি যারা ভারতীয় তাদের কাছে হওয়া উচিত, এই জিনিসটা তাদের কাছে হওয়া উচিত। কার্যত আমাদের রাজ্যে বা আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের কাছে হয়তো এটা মনে হয় না, তাদের কাছে হয়তো মনে হয় তারা হচ্ছে ভোটার, তারাই হচ্ছে সব কিছু। কোনো ধর্মের তারা শত্রু নয়, শত্রু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদের শত্রু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। কি বললেন এই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, একটু ভালো করে শুনুন। मैं फिर अपनी बात दोहराऊंगा, बीजेपी के सेवा काल में किसी भी भारतीय नागरिक, चाहे वो किसी भी मत मजहब का हो, उनको कोई परेशानी नहीं होगी, लेकिन घुसपैठियों को छोड़ा नहीं जाएगा। তো আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী কাদেরকে শত্রু মনে করেন। কোনো ধর্মের শত্রু নয় তিনি হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। আর এটা তো ভাই সাধারণ মানুষও বোঝে যে আমার ঘরে যদি বাইরের লোক এসে বসবাস করে, আমি তাদেরকে কেন সহ্য করব? এটা তো স্বাভাবিক ব্যাপার, সাধারণ মানুষের হওয়া উচিত। কিন্তু আবারও বলবো, আমাদের রাজ্যের কথা শুধু নয়, দেশে এমন কিছু রাজনৈতিক দল আছে, তারা হয়তো মনে করে এই অবৈধ অনুপ্রবেশকারীরা হলো তাদের ভোটার, তাদেরকে বেশ সুন্দর করে ওই সাজিয়ে গুছিয়ে, মানে কি বলবো, মাংস ভাত মিষ্টি ভাত খাওয়াতে পারলে বাঁচে, কারণ তারা হচ্ছে তাদের ভোটার। দেশটা কি হচ্ছে হয়ে যায় সেদিকে লক্ষ্য নেই, যে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের কথাই ভাবুন না, কম অনুপ্রবেশকারী ঢুকেছিল, আপনারাই চিন্তা করুন। এর জন্য কিন্তু অনেক কিছু হয়, যেমন এই যে আমাদের যারা আর কি পশ্চিমবঙ্গে যে সমস্ত কাজ,
সেই সমস্ত কাজ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পায় না। তারা এই যারা ওই অবৈধ অনুপ্রবেশকারী ঢোকে তারাই কিন্তু করে। আর এখানে যারা বেকার তারা পরিযায়ী শ্রমিকে অন্যান্য রাজ্যে চলে যায়। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গের বাইরে। তো আপনারা বুঝতে পারছেন যে কাদের শত্রু বিজেপি, কোনো ধর্মের শত্রু নয়। শত্রু হচ্ছে যারা অবৈধ নাগরিক, যারা পশ্চিমবঙ্গে ঢুকেছে। আর আমি সবসময় বলি যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, এই পশ্চিমবঙ্গের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে অবৈধ নাগরিকরা পশ্চিমবঙ্গের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছি জনজোয়ার, এবং তারা সেই জিনিসটা মানুষের মনে জায়গা করতে পেরেছে। তাই কিন্তু আজকে আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। আপনারা ভাবতে পারছেন ভিড় দেখে গণতন্ত্রের প্রত্যেকটি উৎসব কত লোক কার্যত মানুষের মনে সাড়া জাগিয়েছে। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে আমারও বাংলার এই উৎসবে যেটা আমি বারবার বলি যে অংশ নেওয়ার সুযোগ কোম্পানি হয়েছে। ছিল পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন ধরে আমাকে আপনাদের সকলের সামনে এটা কাদের আশীর্বাদে নেমেছে এটা আমার বেঙ্গলের বিশাল জানার উন্নয়নের ইচ্ছা। বিষয়ে আপনাদের যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানান। উজ্জ্বল ভবিষ্যৎ এই নিয়ে, সমস্ত কারণেই মানুষের মন জয় করতে পেরেছে। বাংলার যুব প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যে পশ্চিমবঙ্গে কোম্পানি আনবই, বিজেপির যে রোডম্যাপটি রয়েছে বিজেপি যদি যেতে কোম্পানি সেই আনবই, আর roadmap সরকারি কে চাকরি রেখাঙ্কিত করার, কমসে কম কোম্পানি তো আসুক, আপনাদের সকলের সামনে উপস্থাপন কোম্পানি তো করার আসুক। সুযোগ আগে ভেবে পেয়েছি। দেখুন আপনারা, যদি সিঙ্গুরে আজকে যদি টাটা কোম্পানি বসতো, আজ টাটা সন্ধ্যা কোম্পানির 5টার সময় নির্বাচনী মাধ্যমে প্রচার আরো শেষ কত হতে নতুন চলেছে। নতুন কোম্পানি আসতো। এই নির্বাচনের আমার আপনারা- শেষ রিয়ালিটিও এইমাত্র তাই শেষ হয়ে পরিবর্তন গেছে। দরকার। আমি এখন পশ্চিমবঙ্গে চান কোম্পানি, এই পত্রটির শিল্প, মাধ্যমে কলকারখানা, তাহলে দ্বিতীয় বাংলার দফার যে ভোট, সেই আমার ভোটে প্রত্যেক পরিবর্তন পরিবারের দরকার। সদস্যকে কারণ ইনি যে আছে সে কৃতজ্ঞতা কিন্তু তো কোনোদিন প্রকাশ কোম্পানি করতে আনতে পারবে চাইছি, না। কারণ টাটার কিন্তু সঙ্গে খারাপ ব্যবহার করেছে। টাটা হচ্ছে আমার নিজের ভারতবর্ষের মনের ভাবও ব্যক্ত বলতে পারেন করছি। বড় একটি কোম্পানি সংস্থা, তার সঙ্গে খারাপ বন্ধুগণ, ব্যবহার করলে কোনো এই কোম্পানি নির্বাচনী আসবে, প্রক্রিয়ার কোনো কোম্পানি সময় আসবে না। যেটা কিন্তু আমি মাননীয় বাংলায় এক মুখ্যমন্ত্রী অন্য করেছেন। ধরনের তাই শক্তি সেই কারণেই অনুভূতি কিন্তু লাভ মাননীয় করেছি। মুখ্যমন্ত্রী এই 15 বছরে একটা কোনো কোম্পানি আনতে পারেনি। এতটা গরম থাকা যেহেতু সত্ত্বেও, টাটাকে হাঁটিয়েছে, কেউ আসবে না। এতগুলি যতদিন র্যালি করার পশ্চিমবঙ্গে পরেও থাকবেন। তো আমার এবার আপনাদের বাংলার বিচার যে দ্বিতীয় এই দফায় কি করবেন, নির্বাচনী আমি প্রচার আশা করবো দ্বিতীয় অভিযানে দফায় শান্তিপূর্ণ ভোট হবে। বিন্দুমাত্র তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, ক্লান্তি অনুভব জয় করি শ্রীরাম। না।